প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন সচেতন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় ট্যুরিজম নিয়ে নানা আদ্যপ্রান্ত, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। শুরুতেই কবিগুরুর পংক্তিমালা বলতে হয়, আমাদের জীবন পরিক্রমায় পরম সত্য, জীবন চলে যায় কিন্তু দেখা হয় না স্বদেশ, বিশ্ব তো বহু দূরের পথ। আমাদের জীবনের বৃহত্তম এবং বর্ধনশীল শিল্প হিসেবে ট্যুরিজম কিন্তু স্বীকৃত, এবং ট্যুরিস্টের আগমনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এদেশের অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত শুনবো আমাদের অতিথির কাছ থেকে। কেমন আছেন? ভালো। আজকে অনুষ্ঠানে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে, এবং শুরুতেই জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা। প্রথমেই জানতে চাই আপনার থেকে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণকল্পে দেশের প্রবৃদ্ধিতে পর্যটনের ভূমিকা কতটুকু এবং সামনে কতখানি হবে? এখন আমরা যেটা দেখছি যে পর্যটনের অবদান হচ্ছে 3.2% জিডিপিতে, এবং এটি বাড়বে কিভাবে? যে আমাদের পর্যটন খাতে পর্যটনে লোকজন বাড়ছে। বিদেশি পর্যটক গত বছর আমাদের দেশে এসেছিল 2022 সালে 5,29,000, 2023 সালে এসছে 6,55,000। এর মানে হচ্ছে এক বছরে 1 লক্ষেরও বেশি ট্যুরিস্ট বেড়েছে, যদিও এটা কোভিডের আগে এর চেয়েও বেশি ছিল। তো আমরা আশা করছি এটি বাড়তে থাকবে। আমরা আশা করি 2040 সাল নাগাদ আমাদের দেশে বিদেশি ট্যুরিস্ট আসবে 55,70,000, এবং আমাদের জিডিপিতে তার অবদান হবে 10%। আরো বেড়ে যাবে। হ্যাঁ, আরো বেড়ে যাবে। এবং অর্থনীতিতে আমাদের যেটা ট্যুরিজম অবদান, আমরা বলছি 740 কোটি মার্কিন ডলার হবে প্রতি বছর ট্যুরিজমের অবদান। আরেকটা বিষয় আমরা যেটা বলি, যেটা হচ্ছে যে আমাদের ট্যুরিজমটা, যেটা বলছি যে 2022 সালে জাতীয় শিল্পনীতি অনুমোদিত হয়। সেখানে পর্যটনের 12টি সাবসেক্টরকে পর্যটন শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পর্যটন, আবাসন, খাদ্য পানীয়, পরিবহন, শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, মধ্যস্থতাকারী, তারপর বিভিন্ন ইভেন্ট, এই বিষয়গুলো রয়েছে। এর মানে হচ্ছে অনেকগুলো বিষয় পর্যটনের সাথে যুক্ত। তো প্রত্যেকটা সেক্টরেই কিন্তু অবদান আছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে। সেই হিসেবে আমরা বলছি যে পর্যটনের অবদানটা বাড়বে। এবং যেটা বলছি আমি শিল্পনীতিতে যে পর্যটনের কথা, শিল্পনীতিতে 17টি অগ্রাধিকার শিল্পের কথা বলা হয়েছে। এর মধ্যে পর্যটনের অবস্থান হচ্ছে তৃতীয়, এবং 34টি সেবা শিল্পের কথা বলা হয়েছে শিল্পনীতিতে, সেখানে পর্যটন সেবা হচ্ছে নবম। আমরা বলছি যে পর্যটন হচ্ছে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। যখন কোনো ট্যুরিস্ট আসে তখন তার থাকবার জায়গার দরকার হয়, তার খাবারের দরকার, তার ট্রান্সপোর্টের দরকার, এগুলো একেবারেই অপরিহার্য। এরপরে তার কেনাকাটার প্রয়োজন হয়, এবং এর সাথে অনেক মানুষ যুক্ত হয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে পর্যটনের উপর। পর্যটন অর্থনীতির কথা তো আপনার কাছ থেকে শুনলাম, তো এই বিষয়ে আরেকটু বলতে চাই। পর্যটন অর্থনীতিতে আমরা যেরকম দেখছি, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিগত সরকার যেরকম মহাপরিকল্পনা হাতে নিয়েছিল, সেটার কতটুকু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, এবং সামনের প্ল্যানটা কেমন? এর প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু ট্যুরিজমে ইনভেস্ট করছি না, এটা হচ্ছে একটা বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অগ্রাধিকারের মধ্যেও কিন্তু ট্যুরিজম নাই। আমরা অন্যান্য, আমাদের যে কোনো কারণেই হোক, আমরা আমাদের অন্যান্য খাতকে অগ্রাধিকার দিতে হয়েছে। এখন আমরা ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। এর মধ্যে যেটি বলছিলেন পর্যটন মহাপরিকল্পনা, যেটি আমরা শুরু করেছিলাম 2020 সালে কাজটা, এবং 2023 সালে জুন মাসে এটা শেষ হওয়ার কথা ছিল, 1.5 বছরে। কিন্তু শুরুর সাথে সাথে কোভিড শুরু হয়ে যায়, এবং আমাদের যেমন প্রত্যেকটি জায়গায় যাওয়া এবং সেখানকার অবস্থা পর্যালোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু কোভিডের জন্য সেটি করা হয়নি। ফলে আমরা 2023 সালের জুনে এসে আমাদের পর্যটন মহাপরিকল্পনাটা শেষ করি। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য আমাদের অর্থের প্রয়োজন নাই। সেই কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি, এবং সেটি করার জন্য আমাদের ট্যুরিজম বোর্ডের ম্যান্ডেট রয়েছে যে কাজগুলো করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ পর্যটনে দক্ষ মানব সম্পদ তৈরি করা,
যারা পর্যটকদেরকে সার্ভিস দিবে। এইটার জন্য আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে কলেজগুলোতে এবং আমাদের অনেক ইনস্টিটিউটে পড়াশোনা করা হচ্ছে। প্রতি বছর প্রায় 950 গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে। তো আমরা মনে করছি যে এরা যাতে উদ্যোক্তা হতে পারে, আমরা সেই জন্য কাজ করছি এবং আমরা এসএমই ফাউন্ডেশনের সাথেও কাজ করছি যে আমাদের তরুণরা যদি ট্যুরিজমের উদ্যোক্তা হতে চায় তাহলে আমরা তাদেরকে এসএমই ফাউন্ডেশনের সাথে যুক্ত করি। তারা তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দিয়ে তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে, ঋণ পেয়ে তারা যাতে উদ্যোক্তা হতে পারে সেই জন্য তারা কাজ করছে। এবং এই উদ্যোক্তাদের মধ্যে নারীর সংখ্যাও কিন্তু অনেক। তো এটি হচ্ছে কেন আমরা অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি, এর আমি প্রথম কারণ যেটা বললাম এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কম ট্যুরিজম সেক্টরে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে পর্যটন সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে আমরা যথাযথভাবে তৈরি করতে পারিনি আন্তর্জাতিক মানের করে। এইটিও বিনিয়োগের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি দেশি বিদেশি বিনিয়োগ যাতে আসে, আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করছি। এই জন্য আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। আমরা 4টি জায়গাকে আন্তর্জাতিক মানের করার জন্য কাজ শুরু করেছি। একটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর, একটি হচ্ছে সুন্দরবনের শরণখোলা, একটি হচ্ছে নিজুম দ্বীপ, আর একটি হচ্ছে পাহাড়পুর সম্পুর বিহার। এবং এই প্রকল্পগুলো এখন আমাদের অনুমোদনের পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি এগুলো অনুমোদিত হলে ওইসব জায়গায় বিদেশি বিনিয়োগ আসবে। পর্যটকদের আকর্ষিত করার জন্য আমাদের একটা বিশিষ্ট মানসম্মত একটা পর্যটন সেবা ক্রিয়েট করা উচিত। সেজন্য আপনার কি মনে হয় আমরা কি সেই নিরাপত্তাটুকু, সেই সেবাটুকু পর্যটকদের দিতে পারছি? এখন অনেকগুলো বিষয় আছে যেটা আমি বলছি যে পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য যেরকম দক্ষ জনশক্তি দরকার, মানব সম্পদ দরকার, সেটা আমরা তৈরি করতে পারিনি। কারণ আমরা আমাদের গবেষণায় দেখেছি 2030 সাল নাগাদ বাংলাদেশে 72,85,000 লোক কাজ করবে ট্যুরিজমে এবং 2040 সাল নাগাদ এটা প্রায় 2,19,00,000 হবে, ডবলেরও বেশি। হ্যাঁ, তো এই যে এত মানুষ কাজ করবে, এত মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান আমাদের দেশে নাই। আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে পড়ানো হচ্ছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে থিওরি পড়ানো হচ্ছে, প্র্যাকটিক্যাল কোনো পড়াশোনা বেশিরভাগ জায়গায় নেই। এবং আমরা বলছি যে আমাদের যে পরিমাণ জনশক্তি দরকার সেই পরিমাণ জনশক্তি তৈরি করার মতো সক্ষমতা আমরা এখনো তৈরি করতে পারিনি। ট্যুরিজম বোর্ড সেবার মানটা নিশ্চিত করতে পারছে না। কি জন্য? যে আমাদের মাত্র 49 জন কর্মী রয়েছে, আমাদের জায়গা কিন্তু সারা বাংলাদেশ। এই 49 জনকে নিয়ে আমাদের পক্ষে এই মান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠিয়েছি। এই বিষয়টি এখন এই বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আশা করি আমরা 200 শতাধিক আমাদের জনবল বৃদ্ধির জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা আগামী 2রা ফেব্রুয়ারি থেকে ট্যুর অপারেটর এবং ট্যুর গাইডকে নিবন্ধন করব। তখন আমরা যারা ট্যুর গাইড হিসেবে কাজ করবে তারা যাতে মানসম্মত সেবা দিতে পারে, ট্যুরিস্টদেরকে যথাযথভাবে গাইড করতে পারে এবং ট্যুর অপারেটর যারা তারা তাদের যে অফার সেগুলো যাতে তারা সঠিকভাবে করতে পারে সেটা আমরা নিশ্চিত করব। পর্যটন সংশ্লিষ্ট যেসব খাত, এসব খাতে কিন্তু নারীদের অবদান অনেক। তেমনি তাদের কাজের সুযোগটাও যেরকম বাড়ছে, এরকমভাবে শোনা যাচ্ছে যে তাদের আয়ের উৎসও কিন্তু বাড়ছে। তো এটা নিয়ে আপনি কি মনে করেন? এটা খুবই সত্য যে পর্যটন খাতে নারীর উদ্যোক্তা এবং নারী কর্মীর সংখ্যা বাড়ছে। উদ্যোক্তা যেমন বাড়ছে, নারী কর্মীর সংখ্যা বাড়ছে। একটা উদাহরণ দিই আমি, আমাদের দেশে ট্যুরিজম এবং ট্রাভেল এর যে অনেকগুলো সংগঠন রয়েছে, ট্রাভেল অ্যাসোসিয়েশন আছে 4000, তাদের যে অর্গানাইজেশন আটাপ, তার মহাসচিব হচ্ছেন একজন নারী এবং উনি অনেক বড় উদ্যোক্তা। তো এইটা একটা বিষয়। তারপর হচ্ছে আমাদের দেশে ভ্রমণ কন্যা নামে একটা অর্গানাইজেশন রয়েছে, তাদের সংখ্যা প্রায় 80,000। আরো অনেকগুলো সংগঠন আছে। তো আমরা ট্যুরিজম উইমেন নেটওয়ার্ক গঠন করার জন্য কাজ করছি। যারা নারী উদ্যোক্তা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যে তারা কিভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে। নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তো আমরা আশা করছি যে নারীর পরিমাণ বাড়বে এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য আমরা সহায়তা নিচ্ছি এসএমই ফাউন্ডেশনের। এবং এখানে 2টা বিষয় আছে, যে ট্যুরিজম না কিন্তু শুধু ট্যুরিজমের পণ্য তৈরি করাও একটা বিষয় রয়েছে। ট্যুরিজমের পণ্য নিয়ে আমরা বিরতির পরে আবার কথা বলবো।
দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর এবং ট্যুরিজমের নানা আদ্যপ্রান্ত নিয়ে কথা হবে আমাদের অতিথির সঙ্গে। দর্শক, ফিরে এলাম একটি বিরতির পর। আমাদের মাঝে ট্যুরিজমের নানা আদ্যপ্রান্ত নিয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ফিরে এলাম আবার বিরতির পর। এখন আপনার কাছ থেকে বিরতির আগে যে জিনিসটা নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, যে পণ্য নিয়ে, ট্যুরিজমের পণ্যগুলো বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য সেই পণ্যগুলো বিক্রি হচ্ছে কোথায়, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। রিসেন্টলি দেখেছি যে নানা ধরনের উৎসব এবং নৃগোষ্ঠীদের নিয়ে বিভিন্ন ধরনের মেলা, এইসব নিয়ে কাজ হচ্ছে ট্যুরিজম বোর্ড থেকে। তো এই বিষয়ে আপনি যেহেতু ভালো জানবেন, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। দুটি বিষয়, একটি হচ্ছে যে আমাদের যে খাদ্য, ঐতিহ্যবাহী এবং বাহারি খাবার, সেগুলো বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করে। সেজন্য আমরা আমাদের খাবারকে ব্র্যান্ডিং করার জন্য বনানী মাঠে 4 দিন ব্যাপী আমরা একটা উৎসব করেছি, তার নাম ছিল টেস্ট অফ বাংলাদেশ, যেখানে প্রায় 47টি ইউনিক এবং অথেন্টিক খাবার এসেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। একই জায়গায় এত খাবার একসাথে পাওয়া খুবই দুরূহ। তো আমরা সেটা এখানে করার চেষ্টা করেছি এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা করেছি এবং প্রচুর দর্শক সেখানে এসেছিলেন। এবং এটি করার কারণ হচ্ছে যে আমাদের খাবার যাতে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হয়। আমরা সেই ছবি, ভিডিও এগুলোকে আমরা বিভিন্ন দেশে পাঠাবো, যাতে মানুষ এই খাবারগুলো দেখে এবং ট্যুরিস্টরা এদেশে আসে। এবারও কিন্তু অনেক বিদেশি ছিল সেখানে। আরেকটা উৎসব আমরা করেছি, এটি প্রথম এবার, সেটি হচ্ছে নৃজনগোষ্ঠীকে নিয়ে শ্রীমঙ্গলে। সেখানে 26টি নৃজনগোষ্ঠীকে আমরা একত্রিত করেছিলাম। তারা তাদের পণ্য, তাদের খাদ্য এবং তাদের যে কালচারাল অনুষ্ঠান, সেটা নিয়ে তারা সেখানে হাজির হয়েছিল। 3 দিন ব্যাপী সেই অনুষ্ঠানে 65টি কালচারাল অনুষ্ঠান হয়েছে বিভিন্ন নৃজনগোষ্ঠীর। আমাদের নৃজনগোষ্ঠীর যে কালচারাল অনুষ্ঠান এত সমৃদ্ধ, এটি আমাদের জানাই ছিল না এবং এত নৃজনগোষ্ঠী আমি এর আগে জানতেই পারি নাই। তো আমরা এটি যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টেশন ছিল না, এবার আমরা এগুলোকে ডকুমেন্টেড করেছি। আমরা সব ভিডিও ধারণ করেছি তাদের কালচারাল অনুষ্ঠানে, তাদের পণ্যের, তাদের খাদ্যের, এবং এগুলো কিন্তু অনেক বৈচিত্র্যময় খাবার। এগুলোকে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। আমাদের বিদেশে যে বাংলাদেশের দূতাবাস আছে, হাই কমিশন আছে, কনসাল জেনারেল অফিস আছে, সেখানে আমরা পাঠাবো। তারা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো প্রচার করবে এবং আমরা আশা করছি আগামী বছর যে ফেস্টিভ্যালটা হবে সেটা আমরা এখনই ডিক্লেয়ার করব কবে হবে এবং কোন জায়গায় হবে। তো সেটাতে প্রচুর বিদেশি আসবে বলে আমরা ধারণা করি। তো এইভাবেই আমরা আমাদের সারা বছরে কি কি ফেস্টিভ্যাল হবে এর একটা ক্যালেন্ডার আমরা তৈরি করেছি, কোন জায়গায় কি হবে। আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করছি, আমরা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করব, এভাবে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল। এবং আমাদের কিছু ফেস্টিভ্যাল কিন্তু এমনিই চলে, যেমন জব্বারের বলি খেলা, এটাও কিন্তু একটা উৎসব। এগুলোকে কেন্দ্র করে এবং এগুলোকে আমরা ব্র্যান্ডিং করব, যাতে এগুলো দেখার জন্য বিদেশিরা আসে। তো এই উৎসবগুলো আসলে আমাদের প্রাণ এবং আমরা মনে করি যে এই উৎসব আমাদের দেশের মানুষকে যেমন আনন্দ দেয়, তেমনি বিদেশিদেরকেও দেয়। তো বিদেশিরা আসুক এবং আমাদের এই অনুষ্ঠানগুলো আরো উজ্জ্বল হোক, এটা আমরা চাইবো এবং আমরা চেষ্টা করব। প্রচারটা কিভাবে প্রসারিত হচ্ছে? কারণ দেখুন, সাধারণ পর্যটক কিন্তু এ সম্পর্কে খুবই কম জানে। তো আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই প্রচারটা প্রসারিত করার জন্য? এখন প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে, এই ফেস্টিভ্যালগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোমো তৈরি করি। তো এই বছর আমাদের এগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরা করেছি, যার কারণে আমরা প্রচার সেরকম করতে পারি নাই। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 বছর আগে আমরা ডিক্লেয়ার করব কোথায় কি হবে। তো তখন আমরা ব্যাপকভাবে এটা প্রচার করব আমাদের দেশে, টেলিভিশনে, আমাদের দেশে সংবাদপত্রে, এগুলোতে তো আমরা করব। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে করব আমরা বিভিন্ন ধরনের প্রোমো, এগুলো করব এবং 30 সেকেন্ডে একটা বিজ্ঞাপন চিত্র, সেটাও আমরা করব। কিন্তু বাইরে আমরা করতে পারছি না, যেমন আমরা বিবিসি, CNN, আল জাজিরা অথবা ন্যাশনাল জিওগ্রাফি, সেখানে আমাদের প্রচার করার জন্য যে ধরনের আর্থিক সামর্থ্য দরকার সেটা আমাদের নাই, সেরকম বাজেট আমরা পাচ্ছি না। আমরা আশা করি ভবিষ্যতে যদি পাই আমরা সেখানেও আমরা যাব এগুলো নিয়ে। আর আপাতত আমরা আমাদের দূতাবাসগুলো সহায়তা নিব, যাতে করে বিদেশে তারা আমাদের এগুলো প্রচার করেন। আচ্ছা,
এবার জানতে চাচ্ছি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে একটি শক্তিশালী সংস্থায় রূপান্তর করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? এই যে বললেন যে অর্থনৈতিক ব্যাপারে আমরা একটু পিছিয়ে আছি, তো কি কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের অর্থনীতিটাকে আরো স্ট্রং করতে? একটা বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলছি যে আমাদের লোকবল অনেক কম, যার কারণে আমরা আগাতে পারছি না। এই লোকবলের বিষয়টা হচ্ছে কি, যে যখন ট্যুরিজম বোর্ড গঠন করা হয় 2010 সালে, তখন অল্প সংখ্যক মানুষের নিয়ে একটা ট্যুরিজম বোর্ড গঠন করা হয়, যেটা সারা দেশে কাজ করবে। তখন এই কাজটা কিন্তু সঠিকভাবে করা হয়নি। এখন আমরা 217টি নতুন পদ সৃষ্টির জন্য আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। এই প্রস্তাবটা নিয়ে কাজ হচ্ছে, আমরা আশা করি এটি পাবো, এবং আমরা সারা দেশে আমাদের যে কাজের বিস্তার সেটা আমরা করার চেষ্টা করব। এখন আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, প্রত্যেক জেলায় আমাদের একটা ট্যুরিজম সেল রয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং একজন সহকারী কমিশনার এই কাজ করেন, তারা আমাদেরকে সহায়তা করেন জেলায় কাজের বিষয়ে। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হচ্ছে, আমরা অন্যান্য দপ্তরের সাথে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে নিয়েও কাজ করছি। আমি একটা বিষয় বলি, যে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপ করার চেষ্টা করছি। আমাদের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুবিলে আমাদের 20টা পরিবার আছে কমিউনিটি বেসড ট্যুরিজম, যেখানে গেলে আপনি থাকতে পারবেন, তারা তা আপনাকে খাওয়াবে এবং আপনাকে নিয়ে আশেপাশের জায়গাগুলো দেখাবে। ঠিক তেমনি জাফলংয়ে আমরা 11টা খাসিয়া পরিবারকে তৈরি করেছি। আমরা সুন্দরবনের কাছে, সেটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কালিঞ্জি গ্রামে, আমরা সেখানে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে একটা ট্যুরিজম ডেভেলপ করার চেষ্টা করেছি। এরকম আরও বিভিন্ন জায়গায় এই কমিউনিটি ট্যুরিজমটা ডেভেলপ করার কারণ হচ্ছে যে এতে ট্যুরিস্টরা গিয়ে গ্রামে থাকবে, আকৃষ্ট হবে, বিদেশিরা থাকতে চায় এবং তারা আমাদের যে জীবনধারা এগুলো তারা দেখবে। এটা একটা বিষয়। এক্ষেত্রে আমরা অনেকগুলো অর্গানাইজেশনের সহায়তা পাচ্ছি। যেমন আমরা ব্রেকের সাথে একটা এমওইউ করেছি, ব্রেককে নিয়ে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তুলব। আমরা এটি রাজশাহীতে শুরু করেছি, একদম শিকড়ে পৌঁছে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে, আমরা আইএলও কে নিয়ে কাজ করছি, যেটা আমরা বলছি জাফলংয়ে খাসিয়াদের, সেটা আইএলও কে নিয়ে আমরা এটা কাজ করছি। ঠিক তেমনি ইউএনডিপি কে নিয়েও আমরা কাজ করার চেষ্টা করছি। এমনি আমরা সবাইকে, যেহেতু ট্যুরিজম বোর্ডের লোকবল কম, সেজন্য আমরা অন্যান্যদেরকে আমাদের সহযোগী হিসেবে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যাতে করে সবাই মিলে আমরা আমাদের দেশের ট্যুরিজমকে ডেভেলপ করতে পারি। এবং আমাদের কমিউনিটি ট্যুরিজমটা ডেভেলপ করা খুব দরকার। এতে হয় কি, যে আমাদের গ্রামের মানুষ ট্যুরিজম থেকে উপকৃত হবে, সাধারণ মানুষ। আচ্ছা, আমরা হাওর কেন্দ্রিক যে পর্যটন এলাকাগুলো, এখানে দেখি যে রেগুলারলি অনেক মানুষ মৃত্যুবরণ করছে পানিতে ডুবে। তেমনি যে মেরিন ড্রাইভে দেখছি অনেক পরিবেশ বান্ধব যে ট্যুরিজম থাকা আবশ্যক, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কেমন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? প্রথম বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন যে পানিতে ডুবে যাওয়া, এটা কিন্তু সমুদ্রে অথবা নদীতে অথবা হাওরে হতে পারে। এটা নিয়ে আমরা এই মাসের 5 তারিখে একটা প্রস্তাব দিয়েছে আমাদের মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে কাজ করছে। অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশন, বিশেষ করে আমাদের সিভিল, এটা হচ্ছে অনেক আন্তর্জাতিক সংস্থা, তারা কাজ করছে। আরেকটা কাজ করছে, আমি বলি যে এটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, তারাও কাজ করছে, এবং জেলা প্রশাসনও কাজ করছে বিভিন্ন জায়গায়। আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে কিভাবে আমরা কাজ করতে পারি, কারণ আমাদের উপকূল কিন্তু অনেক বড়, হ্যাঁ, অনেক আমাদের সমুদ্র সৈকত আছে। তো এগুলো সবাইকে নিয়ে আমরা কিভাবে কাজ করা যায়, সেই জন্য আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের মিনিস্ট্রিতে। এই মিনিস্ট্রি বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং আমরা আশা করি আমরা একটা পদ্ধতি বের করতে পারবো। উদ্ধার কাজে একটা তৎপর ব্যবস্থাপনা খুবই দরকার। এটা শুধুমাত্র কক্সবাজারে একটা ব্যবস্থা ছিল, একটা আন্তর্জাতিক সংস্থা সহায়তা করত, তারা তাদের সহায়তা প্রত্যাহার করে নিয়েছিল। আমরা আবার তাদেরকে রিকোয়েস্ট করেছি তারা যাতে সহায়তা করে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় সবাইকে নিয়ে যাতে একসাথে কাজ করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা উদ্যোগ নিচ্ছি। আর জনসচেতনতা তৈরি করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে যখন পর্যটকরা বিভিন্ন জায়গায় যায়, সমুদ্রে
তখন তারা কিন্তু অনেক সময় অ্যালার্ট মানতে চায় না, হুম হুম তাদের হুম মধ্যে অনেক আবেগ কাজ করে। হুম তো সেই তারপরেও এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশও কাজ করছে, তারাও কিন্তু হেল্প করছে, যাতে করে ট্যুরিস্টদেরকে সচেতন করার জন্য কাজ করছে, যাতে ট্যুরিস্টরা বেপরোয়াভাবে পানির মধ্যে চলে না যায়। এই যে আমরা দেখছি সাইক্লোনের সময় যখন সিগন্যাল চলছিল তখন তাদের বাসায় থাকার বদলে তারা ওখানে ঘুরতে গিয়েছে, তারা সচেতন ছিল না। এরকম হয় এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরিস্টদের যে সচেতন করার জন্য আমরা ভলান্টিয়ার তৈরি করছি। আমাদের ইউএন ভলান্টিয়ার নামে একটা অর্গানাইজেশন রয়েছে জাতিসংঘের, তাদের সহায়তা নিয়ে আমরা বিভিন্ন পর্যটন এলাকায় ভলান্টিয়ার তৈরি করেছি। তারা পর্যটকদেরকে সচেতন করবে, পর্যটক এবং সাধারণ মানুষকেও পর্যটন মনস্ক করার জন্য কাজ করবে। এটি আমরা চেষ্টা করছি যাতে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ভলান্টিয়ার তৈরি করতে পারি সারা দেশে। পর্যটকদের জন্য আপনার কি বলার আছে, তাদেরকে সচেতন করার জন্য আপনি কি বলতে চান? পর্যটকদের জন্য আমাদের বলার সেটা হচ্ছে দায়িত্বশীল পর্যটক হওয়া দরকার। অবশ্যই। হ্যাঁ, আমাদের পর্যটক দায়িত্বশীল হবে এবং আমাদের পর্যটন এলাকাগুলো টেকসই হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পর্যটন প্রধানত প্রকৃতি নির্ভর, তারপর হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো এই যে প্রকৃতি নির্ভর পর্যটক, প্রকৃতিকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমাদের প্রাণীকুল, আমাদের উদ্ভিদ যদি আমরা রক্ষা না করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এ থেকে কোনো সুবিধা পাবে না। সেই জন্য আমরা পর্যটকদেরকে এটা অনুরোধ করব, তারা যাতে দায়িত্বশীল হন, তারা যাতে আমাদের উদ্ভিদকে নষ্ট না করেন, আমাদের প্রাণীকুলকে নষ্ট না করেন, এবং যারা ট্যুর অপারেট করেন অথবা ট্যুর গাইড যারা আছেন, তারাও যাতে পর্যটকদেরকে সচেতন করেন, যখন কোথাও পর্যটকদেরকে নিয়ে যান তারা যাতে সচেতন করেন, এই বিষয়ে আমি অনুরোধ করব। আরেকটা বিষয় হচ্ছে, পর্যটনটা কিন্তু আসলে ট্যুরিজম বোর্ডের একক কাজ নয়, এটা পর্যটন হচ্ছে আমাদের সকলের কাজ। সবাইকেই, সাধারণ মানুষকে সচেতন করতে হবে, এবং যে আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও মনোযোগ দিতে হবে। কারণ আমরা যদি আমাদের পর্যটন এলাকাগুলো এবং আমাদের দেশকেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে কিন্তু বিদেশি পর্যটক আমাদের এখানে আসবে। অবশ্যই। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, চ্যানেল এসকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সচেতন বাংলাদেশ মানুষকে সচেতন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এই অনুষ্ঠানটির জন্য চ্যানেল এসকে আমাদের ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন সচেতন বাংলাদেশ, এবং আপনাদের সাথে ছিলাম আমি তাহিয়া হোসেন, এবং অতিথি হিসেবে ছিলেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, সিইও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দেখা হবে অন্য কোনো পর্বে সচেতন বাংলাদেশের নাগরিক হিসেবে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।